দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। প্রিয় শ্রোতা, অরিজ্ঞানের জ্ঞানময় জগতে আপনাকে স্বাগতম। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার স্বপ্নগুলো অধরা, আপনার লক্ষ্যগুলো ধরাছোঁয়ার বাইরে? আপনি হয়তো কঠোর পরিশ্রম করেন, কিন্তু তবুও যেন কাঙ্ক্ষিত সাফল্য আসে না। আপনি কি জানেন, আপনার জীবনের বেশিরভাগ ব্যর্থতা বা সফলতা, সুখ বা দুঃখের নৈপথ্যে রয়েছে এক অদৃশ্য শক্তি, আপনার অবচেতন মন। আজ আমরা যাত্রা করব মানব জীবনের এক গভীরতম রহস্যের সন্ধানে, যা আধুনিক বিজ্ঞানের আলোচনার বিষয়। আমরা আলোচনা করব প্রখ্যাত লেখক, বিজ্ঞানী এবং ধর্মতত্ত্ববিদ জোসেফ মারফির লেখা বিশ্ববিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ডের গভীরে। এই বইটা প্রথম প্রকাশিত হয় 1963 সালে, কিন্তু এর শিক্ষা আজও আধুনিক যুগে সমানভাবে প্রাসঙ্গিক। এই বইয়ের প্রতিটা পাতা যেন এক একটা আলোক বার্তিকা, যা আমাদের মনের ভেতরে লুকানো শক্তিকে উন্মোচন করে এবং আমাদের শেখায় কিভাবে নিজেদের জীবনকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। জোসেফ মারফি এই বইয়ে দেখিয়েছেন যে আমাদের অবচেতন মনের ক্ষমতা কতটা অপরিমেয় এবং এই শক্তিকে সঠিক উপায়ে ব্যবহার করে আমরা আমাদের স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক এবং সুখকে কিভাবে আমূল পরিবর্তন করতে পারি। তিনি শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা করেননি, বরং অসংখ্য বাস্তব জীবনের উদাহরণ এবং বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে দেখিয়েছেন কিভাবে আমরা আমাদের বিশ্বাস এবং চিন্তাগুলোকে বাস্তবতা থেকে নির্মাণ করতে পারি। এই অডিওবুক সামারিতে আমরা বইয়ের প্রতিটা অধ্যায়ের মূল বিষয়বস্তু এবং ব্যবহারিক কৌশলগুলো গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা দেখব কিভাবে আমাদের ভাবনাগুলো আমাদের ভাগ্যকে গড়ে তোলে, কিভাবে আমরা নিজেদের ভেতরের নেতিবাচক প্রোগ্রামিং পরিবর্তন করতে পারি এবং কিভাবে অবচেতন মনের সুপ্ত ক্ষমতাকে জাগিয়ে তুলে কাঙ্ক্ষিত জীবন তৈরি করা যেতে পারে। আপনার মনকে প্রস্তুত করুন এই রূপান্তরের জন্য। চলুন ডুব দেওয়া যাক আপনারই ভেতরের এই অসীম শক্তির ভাণ্ডারে, আপনার অবচেতন মনে। প্রথম অধ্যায়, আপনার ভেতরে গুপ্ত ভাণ্ডার। বইয়ের প্রথম অধ্যায়ে জোসেফ মারফি একটা বিপ্লবী ধারণা তুলে ধরেন। প্রতিটা মানুষের ভেতরেই এক অসীম ভাণ্ডার রয়েছে, যা সব ধরনের জ্ঞান, শক্তি, শান্তি এবং সম্পদ ধারণ করে। এই ভাণ্ডারটা হলো আমাদের অবচেতন মন। আমরা প্রায়শই আমাদের জীবনের সমস্যার জন্য বাহ্যিক পরিস্থিতিকে দোষারোপ করি, কিন্তু মারফি যুক্তি দেন যে আমাদের জীবনের প্রতিটা ঘটনা, সাফল্য বা ব্যর্থতা সবই আমাদের ভেতরের জগতের, অর্থাৎ আমাদের অবচেতন মনের প্রতিফলন। আপনার অবচেতন মন আপনার জীবনের একজন অদৃশ্য স্থপতি, যা আপনার বিশ্বাস এবং ধারণার উপর ভিত্তি করে আপনার বাস্তবতা তৈরি করে। মারফি মনের দুটো অংশের কথা বলেন। প্রথম, চেতন মন, কনসিয়াস মাইন্ড। এটা আপনার যুক্তি, বুদ্ধি এবং বিশ্লেষণমূলক ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এটা আমাদের বাহ্যিক জগৎ থেকে তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত নেয় এবং সেই সব সিদ্ধান্তকে অবচেতন মনে পাঠায়। এটা হলো একটা জাহাজের ক্যাপ্টেনের মতো, যে তার গন্তব্য ঠিক করে। অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, এটা আমাদের আবেগ, অভ্যাস, স্মৃতি এবং স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটা যুক্তি দিয়ে বিচার করে না, বরং চেতন মন থেকে আসা প্রতিটা আদেশকে বিনা প্রশ্নে গ্রহণ করে এবং সেগুলোকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করে। এটা হলো জাহাজের সেই ইঞ্জিন রুমের মতো, যা ক্যাপ্টেনের দেওয়া নির্দেশনা অনুযায়ী জাহাজকে চালিত করে। এই দুই মনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো তাদের কাজ করার পদ্ধতি। চেতন মন যুক্তি দিয়ে কাজ করে, কিন্তু অবচেতন মন কোনো যুক্তি ছাড়াই কাজ করে। একটা কেবল আপনার দেওয়া বিশ্বাস এবং ধারণাগুলোকে গ্রহণ করে। এর কোনো বিচার করার ক্ষমতা নেই। তাই আপনি যদি আপনার অবচেতন মনে কোনো ভুল ধারণা বা নেতিবাচক বিশ্বাস একবার ঢুকিয়ে ফেলেন, তবে অবচেতন মন সেটাকে সত্য হিসেবে গ্রহণ করবে এবং আপনার জীবনে সেই নেতিবাচক ফলাফলগুলোকে নিয়ে আসবে। উদাহরণস্বরূপ, যদি আপনি মনে করেন যে আপনি কোনো কাজে সফল হতে পারবেন না, তবে আপনার অবচেতন মন সেই ধারণাটাকে গ্রহণ করবে এবং আপনার সফল হওয়ার পথে বাধা তৈরি করবে। জোসেফ মারফি এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যান। আপনি যা বিশ্বাস করেন
আপনার অবচেতন মন সেটাকে বাস্তবে পরিণত করে। এর মানে হলো আপনার জীবনে কোনো পরিস্থিতি বা ঘটনা কোনো বাহ্যিক শক্তির ফলাফল নয়, বরং এটা আপনার নিজের মনের ভেতর থেকে আসা ধারণার বাস্তব রূপ। যদি আপনি দারিদ্র্যে থাকেন, তবে আপনার অবচেতন মন দারিদ্র্যের ধারণা হতেই গেঁথে থাকবে। যদি আপনি অসুস্থ থাকেন, তবে আপনার অবচেতন মন হয়তো অসুস্থতার ধারণা বহন করছে। এই সত্য উপলব্ধি করার মাধ্যমে পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয়। যখন আপনি বুঝতে পারেন যে আপনার অবচেতন মন আপনার জীবনে নিয়ন্ত্রণ করছে, তখন আপনি সেই শক্তিকে অবচেতনভাবে আপনার পক্ষে ব্যবহার করা শুরু করতে পারেন। এই অধ্যায়টা আমাদের শেখায় যে আমাদের নিজেদের ভেতরের এই গুপ্ত ভাণ্ডারটাই আমাদের জীবনের মূল উৎস। আমাদের ভেতরের এই অসীম শক্তিকে চিনতে পারলেই আমরা জীবনের কঠিনতম চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে এবং আমাদের কাঙ্ক্ষিত জীবন তৈরি করতে পারি। দ্বিতীয় অধ্যায়, আপনার নিজের মন কিভাবে কাজ করে। এই অধ্যায় মার্ফি মনের কার্যকারিতা এবং তার বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, আপনার মন একটা বাগান বা ক্ষেত্রের মতো এবং আপনার চিন্তাগুলো হলো একটা বীজ। আপনার অবচেতন মন সেই বীজ বপন করার জন্য প্রস্তুত একটা উর্বর জমি। আপনি যদি ইতিবাচক চিন্তা করেন, তবে আপনি সফলতা, স্বাস্থ্য এবং শান্তির বীজ বপন করতে পারেন। অন্যদিকে যদি আপনি নেতিবাচক চিন্তা করেন, তবে আপনি ব্যর্থতা, রোগ এবং উদ্বেগের বীজ বপন করছেন। অবচেতন মন আপনার দেওয়া যে কোনো বীজই যত্ন করে এবং সেগুলোকে ফল হিসেবে আপনার জীবনে ফিরিয়ে আনে। মার্ফি এই অধ্যায় বলেছেন, চিন্তা হলো কার্যকলাপের একটা সূক্ষ্ম রূপ। এর মানে হলো আপনার প্রতিটা চিন্তা একটা বাস্তব শক্তি তৈরি করে। তিনি একটা উদাহরণ দেন, যখন আপনি কোনো বিষয় চিন্তা করেন, তখন আপনার মস্তিষ্ক সেই চিন্তার সাথে সম্পর্কিত স্নায়ু পথগুলোকে সক্রিয় করে তোলে। বারবার একই চিন্তা করলে সেই স্নায়ু পথগুলো আরও শক্তিশালী হয় এবং শেষ পর্যন্ত সেই চিন্তাটা আপনার জীবনে একটা স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত হয়। তিনি বলেন, অবচেতন মন সর্বদা আপনার জীবনে প্রতিটা দিককে প্রভাবিত করে। আপনার স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক, সুখ। এটা আপনার সমস্ত অভ্যাস, স্মৃতি, বিশ্বাস এবং আবেগকে নিয়ন্ত্রণ করে। এটা আপনার শরীরকেও নিয়ন্ত্রণ করে। আপনার হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, হজম, এগুলো সবই অবচেতন মনের কাজ। এই অধ্যায় মার্ফি জোর দেন যে আমাদের উচিত সচেতনভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করা। আপনার চেতন মনকে অবশ্যই একটা ক্যাপ্টেনের মতো দায়িত্ব নিতে হবে, যা অবচেতন মনকে শুধুমাত্র ইতিবাচক এবং সঠিক নির্দেশনা দেবে। যখন আপনার চেতন মন কোনো নেতিবাচক বা ক্ষতিকারক চিন্তা করে, তখন আপনার উচিত সেই চিন্তাগুলোকে সচেতনভাবে থামিয়ে দেওয়া এবং সেগুলোর পরিবর্তে ইতিবাচক চিন্তা করা। এটা একটা অভ্যাস যা প্রতিদিন অনুশীলনের মাধ্যমে আপনার মনের কর্মপ্রবাহকে আপনার পক্ষে ব্যবহার করতে সাহায্য করবে। তৃতীয় অধ্যায়, অবচেতন মনের অলৌকিক নিরাময় ক্ষমতা। তৃতীয় অধ্যায়ের মার্ফি অবচেতন মনের অলৌকিক নিরাময় ক্ষমতা নিয়ে আলোচনা করেন। তিনি অসংখ্য বাস্তব জীবনের উদাহরণ দিয়েছেন যেখানে মানুষ কেবল তাদের মনের শক্তি ব্যবহার করে কঠিনতম রোগ থেকে মুক্তি পেয়েছে। তিনি বলেন, অবচেতন মনের এমন ক্ষমতা আছে যা মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পুনরুজ্জীবিত করতে পারে, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে পারে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ফিরিয়ে আনতে পারে। মার্ফি জোর দিয়ে বলেন যে আপনার অবচেতন মনকে নিরাময়ের জন্য কোনো ওষুধ বা চিকিৎসার প্রয়োজন নেই। এটা নিজেই সবচেয়ে বড় নিরাময়কারী। কিন্তু অবচেতন মনকে তার এই ক্ষমতা ব্যবহার করতে হলে আপনাকে একটু সুস্পষ্ট এবং ইতিবাচক নির্দেশনা দিতে হবে। অর্থাৎ আপনার চেতন মনকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং যে আপনি সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসা স্বাস্থ্যের দৃষ্টান্ত। তিনি এমন রোগীদের উদাহরণ দিয়েছেন যারা শুধুমাত্র প্লেসবো ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠেছেন। প্লেসবো হলো এমন একটা ওষুধ যার কোনো কার্যকারিতা নেই, কিন্তু রোগী বিশ্বাস করে যে এটা তাকে সুস্থ করে তুলবে। মার্ফি বলেন, এই সুস্থতার পেছনে ওষুধের কোনো ক্ষমতা ছিল না, বরং ছিল রোগীর অটল বিশ্বাস যা তার অবচেতন মনকে নিরাময়ের জন্য সক্রিয় করে তুলেছিল। মন শরীরের সংযোগ।
মার্ফি এই অধ্যায়ে মন এবং শরীরের গভীর সংযোগের কথা বলেন। আমাদের প্রতিটা চিন্তা এবং আবেগ আমাদের শরীরের রাসায়নিক এবং শারীরিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। যখন আমরা ইতিবাচক এবং শান্তিতে থাকি তখন আমাদের শরীরও তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করে। অন্যদিকে যখন আমরা উদ্বেগ, ভয় বা দুশ্চিন্তা করি তখন আমাদের শরীরে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, যা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে দুর্বল করে এবং আমাদের অসুস্থ করে তোলে। এই অধ্যায়টা আমাদেরকে শেখায় যে আমরা সুস্থতার চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই রেখেছি। নিয়মিত ইতিবাচক চিন্তা এবং বিশ্বাস অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের শরীরকে নিরাময় করতে এবং একটা সুস্থ জীবনযাপন করতে পারি। চতুর্থ অধ্যায়, প্রাচীন যুগে মানসিক নিরাময়। এই অধ্যায়ে জোসেফ মার্ফি ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে দেখিয়েছেন যে কিভাবে প্রাচীনকাল থেকে মানুষ মানসিক শক্তির মাধ্যমে রোগ নিরাময় করত। তিনি বলেন, প্রাচীন সভ্যতার পুরোহিত, ধর্মযাজক এবং সাধুরা এই সত্য সম্পর্কে অবগত ছিলেন না। মনের ভেতরের শক্তি আসল নিরাময়কারী। তারা এটা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা এবং প্রতীকী পদ্ধতির মাধ্যমে ব্যবহার করত। মার্ফি বলেন, প্রাচীনকালে মানসিক নিরাময়কে প্রায়শই অলৌকিক বা দৈব ক্ষমতা হিসেবে দেখা হতো, কিন্তু এর পিছনে আসল বিজ্ঞানটা ছিল ফেথ, বিশ্বাস। যখন একজন রোগী কোনো পুরোহিত বা সাধুর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখত তখন তার অবচেতন মন সেই বিশ্বাসকে সত্য হিসেবে গ্রহণ করত এবং তার শরীরকে নিরাময় করত। তিনি উদাহরণ দেন, প্রাচীন গ্রিসে এপৌস এবং রোমে সাইক্লোপস নামে মন্দির ছিল, যেগুলো ছিল নিরাময় কেন্দ্র। এখানে রোগীরা এমন এক পরিবেশে আসতো যেখানে বিশ্বাস এবং নিরাময় ধারণাটা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠত। এই পরিবেশে এবং তাদের ভেতরের বিশ্বাসই তাদের অবচেতন মনকে নিরাময়ের জন্য নির্দেশনা দিত। মার্ফি জোর দিয়ে বলেন যে সেই সময় নিরাময় প্রক্রিয়াগুলো কোনো রহস্য ছিল না, বরং সেগুলো ছিল আমাদের মনের অলৌকিক ক্ষমতা ব্যবহারের এক প্রাচীন পদ্ধতি। পঞ্চম অধ্যায়, আধুনিক যুগে মানসিক নিরাময়। চতুর্থ অধ্যায়ের ধারাবাহিকতায় এই অধ্যায়ে মার্ফি আধুনিক যুগে মানসিক নিরাময়ের উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, প্রাচীনকালে যে নিরাময় প্রক্রিয়াকে অলৌকিক বলে মনে করা হতো, আধুনিক যুগে সেটাকে মনস্তত্ত্ব এবং নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। তিনি বলেন, আধুনিক যুগেও মানুষ নিরাময়ের জন্য তাদের অবচেতন মনের শক্তি ব্যবহার করছে, কিন্তু এর পদ্ধতি হয়তো ভিন্ন। যেমন প্লেসবো প্রভাব। একজন রোগী যখন বিশ্বাস করে যে একটা ওষুধ তাকে সুস্থ করবে তখন তার অবচেতন মন সেই বিশ্বাসকেই বাস্তবে পরিণত করে, যদিও ওষুধটার কোনো কার্যকারিতা আসলেই নেই। তিনি আরও কিছু উদাহরণ দেন, যেমন ডক্টর অ্যাম্বরস পার, যিনি সম্মোহনের মাধ্যমে মানুষকে নিরাময় করতেন। সম্মোহনের মাধ্যমে একজন ব্যক্তি তার চেতন মনের প্রতিরোধক ক্ষমতাকে বাইপাস করে সরাসরি তার অবচেতন মনে প্রবেশ করতে পারে। মার্ফি বলেন, এটা প্রমাণ করে যে অবচেতন মন সরাসরি নির্দেশনার প্রতি সাড়া দেয় এবং সেই অনুযায়ী কাজ করে। এই অধ্যায়ে মার্ফি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, মানুষের ভেতরের নিরাময় ক্ষমতা সবচেয়ে শক্তিশালী। আর যদি আমরা এই ক্ষমতাকে সচেতনভাবে ব্যবহার করতে পারি তবে আমরা সুস্থ জীবন লাভ করতে পারি। ষষ্ঠ অধ্যায়, মানসিক নিরাময়ের বাস্তব কৌশল। এই অধ্যায়ে জোসেফ মার্ফি কিছু ব্যবহারিক এবং সহজ কৌশল দিয়েছেন যা ব্যবহার করে আমরা আমাদের অবচেতন মনের নিরাময় ক্ষমতাকে সক্রিয় করতে পারি। দৃশ্যায়ন অর্থাৎ ভিজুয়ালাইজেশন। আপনার শরীরে সুস্থ এবং প্রাণবন্ত এই দৃশ্যটা আপনার মনের কল্পনা করুন। এটা কেবল একটা দৃশ্য নয়, এটা আপনার অবচেতন মনের কাছ থেকে একটা নির্দেশনা। নিয়মিত এই দৃশ্যায়ন অনুশীলন করুন। মানসিক নিশ্চিতকরণ, মেন্টাল অ্যাফার্মেশনস। ইতিবাচক কথাগুলো প্রতিদিন বলুন, যেমন আমি সম্পূর্ণ সুস্থ, আমার শরীর সুস্থ এবং প্রাণবন্ত, আমার ভেতরে নিরাময়কারী শক্তি আমাকে সুস্থ করে তুলেছে। নিশ্চিত বিশ্বাস, অ্যাবসলিউট ফেথ। আপনার অবচেতন মনের নিরাময় ক্ষমতার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন। কোনো প্রকার সন্দেহ বা দ্বিধা না রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘুমের আগে অনুশীলন। ঘুমানোর আগে অবশ্যই অনুশীলন করুন। আপনার কাঙ্ক্ষিত স্বাস্থ্যের চিত্রটা আপনার মনে স্পষ্ট করুন এবং এই বিশ্বাস নিয়ে ঘুমোতে যান যে আপনার অবচেতন মন আপনার শরীরকে নিরাময় করার জন্য কাজ করছে। মার্ফি বলেন,
এই কৌশলগুলো নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি আপনার অবচেতন মনের নিরাময়ের জন্য সক্রিয় করতে পারেন। সপ্তম অধ্যায়, অবচেতন মনের প্রবণতা জীবনের দিক থেকে। এই অধ্যায়ে মার্ফি একটা মৌলিক সত্য তুলে ধরেছেন। অবচেতন মনের প্রধান প্রবণতা হলো জীবনের দিকে। এর মানে হলো আপনার অবচেতন মন সবসময় আপনাকে সুস্থ, সফল এবং সুখী দেখাতে চায়। এটা আপনাকে ধ্বংস বা ব্যর্থতার দিকে যেতে দিতে চায় না। তিনি বলেন, আমাদের অবচেতন মন হলো জীবন শক্তির একটা অবিরাম উৎস। যখন আমরা নেতিবাচক চিন্তা বা ভুলের কারণে এই জীবন শক্তির প্রবাহকে বাধাগ্রস্ত করি, তখন আমাদের জীবনের সমস্যা দেখা দেয়। এই অধ্যায়টা আমাদের শেখায় যে আমাদের নিজেদের ভেতরের শক্তি সবসময় আমাদের ভালোর জন্য কাজ করে। আমাদের কাজ হলো সেই শক্তিকে সঠিক নির্দেশনা দেওয়া এবং সেটার প্রবাহকে বাধা না দেওয়া। অষ্টম অধ্যায়, কিভাবে কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন। এই অধ্যায়ে মার্ফি আলোচনা করেছেন কিভাবে আপনার অবচেতন মনের শক্তি ব্যবহার করে আপনি আপনার জীবনের কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন। তিনি বলেন, আপনার অবচেতন মন আপনার প্রতিটা চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে। তাই আপনাকে আপনার লক্ষ্য সম্পর্কে খুব পরিষ্কার হতে হবে। পদ্ধতি, লক্ষ্যকে অনুভব করুন। আপনার লক্ষ্যটি যদি একটা চাকরি হয়, তবে কল্পনা করুন আপনি সেই চাকরিতে কাজ করছেন এবং এর আনন্দ অনুভব করছেন। সন্দেহ দূর করুন, আপনার লক্ষ্য অর্জিত করুন। এই বিশ্বাসে কোনো সন্দেহ রাখবেন না। সন্দেহ আপনার অবচেতন মনের কাছে একটা বিপরীত বার্তা পাঠায়। দৃশ্যায়ন এবং নিশ্চিতকরণ, নিয়মিতভাবে আপনার লক্ষ্যকে দৃশ্যমান করুন এবং ইতিবাচক নিশ্চিতকরণ ব্যবহার করুন। মার্ফি বলেন, আপনার লক্ষ্য অর্জিত হয়েছে। এই অনুভূতিটাই আপনার অবচেতন মনকে তার কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি দেবে। নবম অধ্যায়, এই অধ্যায় মার্ফি মনের শক্তি ব্যবহার করে কিভাবে সম্পদ এবং সমৃদ্ধি অর্জন করা যায় তা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, দারিদ্র্য কোনো প্রাকৃতিক অবস্থা নয়, বরং এটা মনের একটা অবস্থা। যদি আপনার অবচেতন মন দারিদ্র্য বা অভাবের ধারণায় গেঁথে থাকে, তবে আপনার জীবনে কখনোই সম্পদ আসবে না, কারণ আপনার অবচেতন মন আপনার বিশ্বাস অনুযায়ী কাজ করে। প্রাচুর্যের মানসিকতা, দ্য মাইন্ড অফ অ্যাবান্ডেন্স। মার্ফি জোর দেন যে সম্পদ অর্জনের জন্য প্রথমে আপনাকে প্রাচুর্যের মানসিকতা তৈরি করতে হবে। আপনার অবচেতন মনে বিশ্বাস স্থাপন করতে হবে যে আপনি ধনী এবং প্রাচুর্য আপনার প্রাপ্য। এই বিশ্বাসটা আপনাকে এমন সব ধারণা, সুযোগ এবং মানুষদের সাথে পরিচয় করিয়ে দেবে যা আপনাকে সম্পদ অর্জনে সাহায্য করবে। এর পদ্ধতি, আর্থিক নিশ্চিতকরণ। প্রতিদিন ইতিবাচক নিশ্চিতকরণ অ্যাফার্মেশনস ব্যবহার করুন, যেমন আমি ধনী এবং সমৃদ্ধ, আমি প্রতিদিন নতুন আয়ের সুযোগ আকর্ষণ করছি। এই নিশ্চিতকরণগুলো আপনার অবচেতন মনের প্রোগ্রামিং পরিবর্তন করবে। সৃজনশীল কল্পনা, আপনার কাঙ্ক্ষিত আর্থিক অবস্থা দৃশ্য কল্পনা করুন। কল্পনা করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনি কী ধরনের জীবনযাপন করছেন। এই ভিজুয়ালাইজেশনে আপনার অবচেতন মনকে আপনার লক্ষ্য অর্জনের করার জন্য স্পষ্ট নির্দেশনা দেবে। আর্থিক প্রবাহকে সম্মান করা। মার্ফি বলেন, অর্থকে সম্মান করতে শিখুন। অর্থ একটা নোংরা বা অপ্রয়োজনীয় জিনিস হিসেবে দেখলে আপনার অবচেতন মন সেটাকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেবে। এই অধ্যায়ে মার্ফি শেখান যে সম্পদ হলো মনের একটা অবস্থা। যখন আপনি প্রাচুর্য এবং সমৃদ্ধির মানসিকতা তৈরি করবেন, তখন আপনার অবচেতন মন আপনার জীবনে সম্পদ আকর্ষণ করা শুরু করবে। দশম অধ্যায়, সম্পদ অর্জনের অধিকার। এই অধ্যায় মার্ফি বলেন, ধনী হওয়া আপনার জন্মগত অধিকার। তিনি বলেন, আপনার ভেতরে জীবন শক্তি আপনাকে সমৃদ্ধ এবং সফল দেখতে চায়। এটা প্রকৃতিতেও দেখা যায়। প্রকৃতিতে কোনো কিছুর অভাব আসলেই নেই। প্রাচুর্য তার আসল রূপ। মার্ফি বলেন, আপনার মনে যদি সম্পদের প্রতি কোনো নেতিবাচক ধারণা থাকে, যেমন ধরুন টাকা সব সমস্যার মূল বা ধনী হওয়া ভালো নয়, তবে আপনার অবচেতন মন এই ধারণাগুলো গ্রহণ করবে এবং আপনাকে সম্পদ থেকে দূরে সরিয়ে রেখে দেবে। তিনি বলেন, আপনাকে আপনার ভেতরে বিশ্বাস পরিবর্তন করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনি সম্পদ অর্জনের যোগ্য। এই বিশ্বাসই আপনার অবচেতন মনকে সক্রিয় করবে এবং আপনার জীবনে সম্পদ আকর্ষণ করবে। একাদশ অধ্যায়, অবচেতন মন সাফল্যের অংশীদার। এই অধ্যায়ে মার্ফি বলেন, আপনার অবচেতন মন হলো আপনার সাফল্যের সবচেয়ে বড় অংশীদার।
এটা প্রতিটা সৃজনশীল ধারণা, সুযোগ এবং শক্তি সরবরাহ করে। সাফল্যের 3টি ধাপ। প্রথম ধাপ, আপনার লক্ষ্য পরিষ্কার করুন। আপনি ঠিক কী চান তা পরিষ্কারভাবে নির্ধারণ করুন। আপনার লক্ষ্য যত সুনির্দিষ্ট হবে, আপনার অবচেতন মনের জন্য তত সহজ হবে সেটাকে বাস্তবে রূপ দেওয়া। দ্বিতীয় ধাপ, বিশ্বাস করুন। আপনার লক্ষ্যটা যে ইতিমধ্যে অর্জিত হয়েছে সেই বিশ্বাস আপনার মধ্যে ধারণ করুন। আপনার মধ্যে কোনো রকম কোনো সন্দেহ বা দ্বিধা রাখবেন না। তৃতীয় ধাপ, আপনার লক্ষ্যকে অনুভব করুন। আপনার লক্ষ্য অর্জিত হলে আপনি কেমন অনুভব করবেন তা প্রতিদিন কল্পনা করুন। এটা আপনার অবচেতন মনকে সক্রিয় করবে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করিয়ে দেবে। মার্ফি বলেন, আপনার অবচেতন মন আপনার জন্য সবসময় বড় সহযোগী। এটা আপনাকে সেই সব সৃজনশীল সমাধান দেবে যা আপনার চেতন মন হয়তো খুঁজেও পায় না। এটা আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য প্রয়োজনীয় সব কিছু আকর্ষণ করাবে। দ্বাদশ অধ্যায়, বিজ্ঞানীরা কিভাবে অবচেতন মন ব্যবহার করে। এই অধ্যায় মার্ফি দেখিয়েছেন যে কিভাবে বিশ্বের বড় বড় বিজ্ঞানী এবং উদ্ভাবকরা তাদের অবচেতন মনের শক্তি ব্যবহার করে নতুন আবিষ্কার করেছেন। তিনি বলেন, অনেক মহান আবিষ্কার দিনের আলোর চেয়ে রাতের অন্ধকারে অর্থাৎ ঘুমের সময় বা গভীরে ধ্যানের সময় এসেছে। তিনি বিজ্ঞানী নিকোলা টেসলার একটা উদাহরণ দেন, যিনি তার আবিষ্কারগুলো প্রথমে তার মনে কল্পনা করতেন এবং তারপর সেগুলোকে বাস্তবে রূপ দিতেন। টেসলার অবচেতন মন তাকে সেই সব সমাধান দিত যা তার চেতন মন খুঁজে অবধি পেত না। এই অধ্যায়ে মার্ফি তার গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, সৃজনশীলতা কোনো রহস্য নয়, এটা হলো আপনার অবচেতন মনের সাথে সংযোগ স্থাপনের ফলাফল। যখন আপনার মনকে একটা নির্দিষ্ট সমস্যার সমাধানে নিবদ্ধ করেন আপনি, তখন আপনার অবচেতন মন সেই সব সমাধান খুঁজে বের করার জন্য কাজ শুরু করে। ত্রয়োদশ অধ্যায়, অবচেতন মন এবং ঘুমের বিষয়। এই অধ্যায় মার্ফি ঘুম এবং অবচেতন মনের গভীর সংযোগ দিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, যখন আমরা ঘুমোই তখন আমাদের চেতন মন বিশ্রাম নেয়, কিন্তু আমাদের অবচেতন মন জেগে থাকে। এই সময় আমাদের অবচেতন মন আমাদের সমস্ত দিনের চিন্তা এবং ধারণাগুলোকে প্রক্রিয়া করে। মার্ফি বলেন, ঘুম হলো অবচেতন মনকে পুনরুজ্জীবিত করার একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তিনি পরামর্শ দেন, ঘুমানোর আগে আপনার মনের সমস্ত নেতিবাচক চিন্তাগুলোকে পরিষ্কার করুন এবং ইতিবাচক চিন্তা নিয়ে ঘুমোতে যান। আপনি যদি কোনো সমস্যার সমাধান চান, তবে ঘুমানোর আগে আপনার অবচেতন মনকে সেই সমস্যার কথা বলুন। তিনি বলেন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার অবচেতন মন আপনাকে সেই সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। চতুর্দশ অধ্যায়, অবচেতন মন এবং বৈবাহিক সমস্যা। এই অধ্যায়ে মার্ফি আলোচনা করছেন কিভাবে আপনার অবচেতন মন আমাদের সম্পর্কে সমস্যাগুলোকে প্রভাবিত করে। তিনি বলেন, বিবাহে সমস্যা দেখা দেওয়ার মূল কারণ প্রায়শই বাহ্যিক পরিস্থিতি নয়, বরং অংশীদারদের অবচেতন মনে থাকা নেতিবাচক বিশ্বাস এবং ধারণায়। সমাধান, অন্যের পরিবর্তন আশা করবেন না। মার্ফি বলেন, আপনি অন্যকে পরিবর্তন করতে পারবেন না, আপনাকে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে। যখন আপনি আপনার ভেতরের বিশ্বাসগুলো পরিবর্তন করবেন, তখন আপনার সম্পর্কও পরিবর্তিত হবে। অন্যকে ইতিবাচকভাবে দেখুন, আপনার সঙ্গীর সম্পর্কে ইতিবাচক কথা ভাবুন, বলুন এবং তাদের ভালো গুণগুলো নিয়ে ভাবুন। আপনার অবচেতন মন এই ইতিবাচক ধারণাগুলো গ্রহণ করবে এবং আপনার সম্পর্ককে আরও উন্নত করতে সাহায্য করবে। ভালোবাসা এবং ক্ষমা। আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা এবং ক্ষমা প্রকাশ করুন, এটা আপনার সম্পর্ককে নিরাময় করবে। এই অধ্যায়টায় মার্ফি বলেন, একটা সফল এবং সুখী সম্পর্ক শুরু হয় আপনার ভেতরের জগৎ থেকেই। পরবর্তী অধ্যায়, অবচেতন মন আপনার সুখ। সুখ কোনো বস্তু বা পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, এটা আপনার মনের একটা অবস্থা। এই অধ্যায় মার্ফি বলেন, আমাদের অবচেতন মনই আমাদের সুখ বা দুঃখের অনুভূতি তৈরি করে। যদি আপনার অবচেতন মন সুখের ধারণাকে গ্রহণ করে, তবে আপনি জীবনের কোনো পরিস্থিতিতেই সুখ খুঁজে পাবেন। সুখী হওয়ার কৌশল, সচেতনভাবে সুখ বেছে নিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সচেতনভাবে সুখ বেছে নিন। নিজেকে বলুন, আজ আমি সুখী হব। কৃতজ্ঞতা,
প্রতিদিন জীবনের ছোট ছোট ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা আপনার মনকে ইতিবাচক করে তোলে এবং সুখের অনুভূতি তৈরি করে। ভালোবাসা এবং আনন্দ ছড়িয়ে দিন। আপনি যখন অন্যকে ভালোবাসা এবং আনন্দ দেন, তখন আপনার অবচেতন মন এই ইতিবাচক অনুভূতিগুলো গ্রহণ করে এবং আপনার নিজেদের জীবনে সুখ নিয়ে আসে। এই অধ্যায়ে মার্ফি বলেন, সুখ আমাদের জন্মগত অধিকার। এটা কেবল একটা পছন্দ যা আমাদের সচেতনভাবে করতে হয়। যখন আপনি আপনার অবচেতন মনে সুখের ধারণা প্রবেশ করাবেন, তখন আপনার জীবন সুখী হবে। 16 নম্বর অধ্যায়, অবচেতন মন এবং মানুষের সাথে সম্পর্ক। এই অধ্যায় মার্ফি আলোচনা করছেন কিভাবে আপনার অবচেতন মন মানুষের সাথে আপনার সম্পর্ককে প্রভাবিত করে। তিনি বলেন, মানুষ আপনার প্রতি সেইভাবে আচরণ করবে যেভাবে আপনি তাদের সম্পর্ককে আপনার অবচেতন মনে বিশ্বাস করাবেন। পদ্ধতি: অন্যকে বিচার করবেন না। আপনি যদি চান যে অন্যরা আপনাকে সম্মান করুক, তবে আপনাকে প্রথমে তাদেরকে সম্মান করতে হবে। ক্ষমা করুন। আপনার মনে যদি কারোর প্রতি ক্ষোভ বা রাগ থেকে থাকে, তবে সেটাকে ছেড়ে দিন। ক্ষমা করা হলো নিজেকে মুক্ত করা। যখন আপনি অন্যকে ক্ষমা করেন, তখন আপনি আপনার অবচেতন মনকে নেতিবাচক আবেগ থেকে মুক্ত করেন এবং সেইখানে ভালোবাসা এবং শান্তির জন্য জায়গা তৈরি করেন। মার্ফি বলেন, আপনার অবচেতন মন একটা প্রতিধ্বনির মতো কাজ করে। আপনি যা বাইরে পাঠান সেটা আপনার কাছেই ফিরে আসে। তাই আপনি যদি সুন্দর সম্পর্ক চান, তবে আপনার মনের ভেতর থেকে ভালোবাসা, সম্মান এবং ক্ষমা প্রকাশ করা শুরু করুন। সপ্তদশ অধ্যায়, ক্ষমার মাধ্যমে অবচেতন মনের ব্যবহার। এই অধ্যায় মার্ফি ক্ষমার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, ঘৃণা, ক্ষোভ মনের সবচেয়ে বিষাক্ত আবেগ, যা আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতাকে প্রভাবিত করে। যখন আমরা অন্যকে ক্ষমা করি না, তখন আমরা আসলে নিজেদেরকেই বন্দি করে রাখি। সচেতনভাবে ক্ষমা করুন। মার্ফি বলেন, ক্ষমা একটা সচেতন সিদ্ধান্ত। আপনাকে সচেতনভাবে সেই ব্যক্তিকে ক্ষমা করার সিদ্ধান্ত নিতে হবে যিনি আপনাকে কষ্ট দিয়েছেন। মানসিক মুক্তি: যখন আপনি কাউকে ক্ষমা করেন, তখন আপনি আপনার অবচেতন মনকে সেই নেতিবাচক আবেগ থেকে মুক্ত করেন। নতুন শুরু: ক্ষমা করার মাধ্যমে আপনি আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে পারেন, যেখানে আর কোনো ক্ষোভ বা রাগ থাকবে না। মার্ফি বলেন, ক্ষমা আপনার অবচেতন মনকে নিরাময় করে এবং আপনাকে মানসিক শান্তি এনে দেয়। অষ্টদশ অধ্যায়, অবচেতন মন কিভাবে মানসিক বাধা দূর করে। এই অধ্যায় মার্ফি আলোচনা করেন কিভাবে আমাদের অবচেতন মন আমাদেরকে জীবনের মানসিক বাধাগুলো দূর করতে পারে। তিনি বলেন, আমাদের জীবনে অনেক সমস্যাই আমাদের নিজেদের তৈরি করা এবং মানসিক বাধার ফল। এর পদ্ধতি: নেতিবাচক চিন্তা থেকে মুক্তি। আপনার জীবনে যদি কোনো নেতিবাচক চিন্তা বা বিশ্বাস থেকে থাকে, তবে সেগুলোকে সচেতনভাবে চিহ্নিত করুন এবং সেগুলোকে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন। মানসিক পুনর্গঠন: আপনার অবচেতন মনে বিশ্বাস স্থাপন করুন যে আপনি সেই বাধাগুলো অতিক্রম করতে সক্ষম। দৃশ্যায়ন: আপনি বাধা অতিক্রম করেছেন, এই দৃশ্যটা আপনার মনে কল্পনা করুন। মার্ফি বলেন, আপনার অবচেতন মন আপনার মনের প্রোগ্রামিং অনুযায়ী কাজ করে, তাই আপনাকে আপনার মানসিক প্রোগ্রামিং পরিবর্তন করতে হবে। নবদশ অধ্যায়, অবচেতন মন ব্যবহার করে ভয়কে জয় করা। এই অধ্যায় মার্ফি বলেন, ভয় হলো মনের একটা নেতিবাচক অবস্থা। তিনি বলেন, ভয় আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা, যা আমাদের সম্ভাবনাকে সীমিত করে। ভয়কে জয় করার কৌশল: ভয়কে চ্যালেঞ্জ করুন এবং সেটাকে সচেতনভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করুন। বিপরীত বিশ্বাস: আপনার ভয়ের বিপরীত বিশ্বাসটা আপনার অবচেতন মনে স্থাপন করেন। যেমন, যদি আপনি ব্যর্থতা থেকে ভয় পান, তবে বিশ্বাস করুন যে আপনি সফল হবেন। ইতিবাচক নিশ্চিতকরণ: প্রতিদিন ইতিবাচক নিশ্চিতকরণ ব্যবহার করুন, যেমন আমি সাহসী, আমি শক্তিশালী, আমি সব ভয়কে জয় করতে পারি। মার্ফি বলেন, আপনার অবচেতন মনকে যখন আপনি ইতিবাচক নির্দেশনা দেবেন, তখন এটা আপনার ভয়কে দূর করবে এবং আপনাকে সাহসী করে তুলবে। পরবর্তী অধ্যায়, চিরন্তন তরুণ থাকার কৌশল। এই অধ্যায় মার্ফি বলেন, আমাদের বয়স কেবল আমাদের দেহের ওপর নির্ভরশীল নয়, এটা আমাদের মনের ওপর নির্ভরশীল। যদি আপনি আপনার অবচেতন মনে বিশ্বাস করেন
যে আপনি তরুণ এবং প্রাণবন্ত, তবে আপনার শরীরও সেই বিশ্বাসকে অনুসরণ করবে। চিরন্তন তরুণ থাকার কৌশল। ইতিবাচক চিন্তা। আপনার বয়সকে কোনো বাধা হিসেবে দেখবেন না। ইতিবাচক চিন্তা করুন এবং বিশ্বাস করুন যে আপনি আপনার জীবনের সেরা সময়ে আছেন। নতুন কিছু শিখুন, নিয়মিত নতুন কিছু শিখুন এবং আপনার মনকে সক্রিয় রাখুন। মানসিক শক্তি। আপনার মানসিক শক্তি আপনাকে বিশ্বাস করতে সাহায্য দেবে। আপনার অবচেতন মন আপনাকে তরুণ এবং প্রাণবন্ত থাকতে সাহায্য করবে। মার্ফি বলেন, বয়স কেবল একটা সংখ্যা, আপনার মানসিকতাই আপনার আসল বয়সের নির্ধারণ করতে পারে। উপসংহার। আপনার জীবনে মূল স্থপতি আপনি নিজেই। জোসেফ মার্ফি, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড, এই বইটা আমাদের শেখায় যে আমাদের জীবনে প্রতিটা বাঁকে, প্রতিটা সাফল্য বা প্রতিটা ব্যর্থতায় আমাদের অবচেতন মনের ভূমিকা কতটা গভীর। এই অডিও বুক সামারিটা শোনার পর আপনার কাছে হয়তো এই মূল বইটা পড়ার প্রয়োজন হবে না, কারণ আমরা প্রতিটা গুরুত্বপূর্ণ বার্তা এবং অধ্যায়ের মূল নির্যাস এখানে তুলে ধরেছি। এই বইটা থেকে আমরা যে মূল 5টা শিক্ষা নিতে পারি তা হলো, আপনার মনই আপনার নিয়তি। আপনার অবচেতন মন হলো একটা উর্বর জমি, যেখানে আমাদের প্রতিটা চিন্তা বীজ হিসেবেই বপন হয় এবং সেই অনুযায়ী আমাদের জীবন ফল হিসেবে ফিরে আসে। আপনি যা বিশ্বাস করেন, আপনার অবচেতন মন সেটাকে বাস্তবে পরিণত করে। নিরাময় ও সুস্বাস্থ্যের চাবিকাঠি। অবচেতন মনে রয়েছে অলৌকিক নিরাময় ক্ষমতা। ইতিবাচক বিশ্বাস এবং চিন্তা ব্যবহার করে আপনি আপনার শরীরকে নিরাময় করতে পারেন এবং সুস্থ ও প্রাণবন্ত জীবনযাপন করতে পারবেন। আকর্ষণ ও সাফল্যের উৎস। দারিদ্র বা ব্যর্থতা কোনো বাহ্যিক অবস্থা নয়, বরং মনের একটা অবস্থা। প্রাচুর্য, সম্পদ এবং সাফল্যের মানসিকতা তৈরি করার মাধ্যমে আপনি আপনার জীবনে সেগুলোকে আকর্ষণ করতে পারেন। সুখী সম্পর্ক এবং জীবন। আপনার সম্পর্ক এবং সুখ আপনার ভেতরের মানসিক অবস্থার প্রতিফলন। যখন আপনি নিজেকে এবং অন্যকে ভালোবাসেন, ক্ষমা করেন এবং ইতিবাচক থাকেন, তখন আপনার জীবন সুখ এবং ভালোবাসায় ভরে ওঠে। আপনার ভেতরের ভয়কে জয় করুন। ভয় আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা। আপনার অবচেতন মনকে ইতিবাচক নির্দেশনা দিয়ে আপনি আপনার ভয়কে দূর করতে পারেন এবং সাহসী হয়ে উঠতে পারেন। আপনার ভেতরের এই অসীম শক্তিকে চিনুন এবং সচেতনভাবে ব্যবহার করা শুরু করুন। আপনার মনই আপনার মন্দির, আপনার জীবনের প্রধান কারিগর। এই শক্তির সচেতনভাবে ব্যবহার করুন এবং আপনার জীবন এক নতুন দিগন্তে উন্মোচিত হবে। আশা করি জোসেফ মার্ফি, দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, এই বইটার এই বিস্তারিত অডিও বুক সামারিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে নতুন কিছু যোগ করতে পেরেছে। এই ধরনের অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল অডি জ্ঞানকে লাইক করে উৎসাহিত করুন। আপনার মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার ভাবনাগুলো আমাদের জানান। নতুন অডিও বুক সামারি এবং আত্ম উন্নয়নমূলক বিষয়বস্তু পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের আলোয় আলোকিত করুন। আপনাদের সমর্থন আমাদের প্রেরণা। ধন্যবাদ এবং আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে সাফল্য আসুক।